শিক্ষকদের জন্য যে প্রশ্নগুলো আসবেই সেগুলো আমরা আলোচনা করব। যেমন টেট ইন্টারভিউয়ের উপর একটু স্টাডি করলে দেখা যায় বেশ কিছু কমন এরিয়া রয়েছে যেগুলো থেকে সচরাচর প্রশ্ন আসে। টেটের বিগত 3-4 বছরের প্রশ্ন নিয়ে স্টাডি করলে এই সিদ্ধান্তে আসা গেছে যে নিম্নলিখিত বিষয়গুলি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। যেমন হচ্ছে, তোমার প্রথমত তোমাকে জানিয়ে রাখি যে দেখো, একটা টপিক তুমি বারবারই যে কোশ্চেন আসবে যে অবসর সময়ে তুমি কি করবে, এটা একটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ আছে। তো আমরা সবই ডিসকাস করব এই সমস্ত কিছুগুলো। তার আগে তোমাদের জানিয়ে রাখি, আজকে আমরা যে পর্বটা আলোচনা করছি সেটা হচ্ছে পর্ব 10। মানে এর আগে আমরা অলরেডি 9টা পর্ব আলোচনা করে নিয়েছি। তো তোমরা যদি সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নেবে প্রথমে। আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউয়ের প্রস্তুতি কীভাবে নেবে সেই সংক্রান্তই ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি। অলরেডি আমরা 10টি ভিডিও করে নিয়েছি। চলো তাহলে আজ বেশি না ইয়ে করে সরাসরি কোশ্চেন আসি। দেখো, অবসর সময়ে তুমি কি করবে। অবসর সময়ে তোমাকে যেটা করতে হবে, যদি পড়াশোনা বেশ কয়েক বছর আগে হয়ে গিয়ে থাকে এবং তারপর অলসভাবে সময় কাটে, তবে তার কারণ জানতে চাওয়া হয়। অর্থাৎ ছাত্রজীবন শেষের পরের বছরগুলো হিসাব করে দেখা যায় কোনো 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 সময় আনপ্রেডিক্টেডভাবে কাটলো কি না সেটা দেখা হয়। যে কোনোভাবে তুমি হয়তো, কথার জন্য বলছি, এখন 26 সালে ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমার পড়াশুনো 22-এই কমপ্লিট হয়ে হয়ে গেছে, ডিএড কমপ্লিট হয়ে গেছে হয়তো 20-তে, বা সেটা হচ্ছে এই যে বাকি 3 বছর তুমি কিভাবে কাটালে, অবসর সময় কিভাবে কাটালে, এইটা হচ্ছে প্রশ্ন। তো সেটা দেখা হয় যে তুমি কিভাবে সময় যাও, তোমার উত্তর এমন দিতে হবে যেটা ইন্টারভিউয়ারদের মনে না হয় যে তুমি খুব আনপ্রেডিক্টেডভাবে কাটিয়েছো। তাছাড়া ছাত্র জীবনে কোনো ইয়ার গ্যাপ যদি থাকে তার কারণ জানতে চাওয়া হয়। তো তোমাকে এইগুলোর কিন্তু উত্তর, যথাযথ উত্তর দিতে হবে যে হ্যাঁ, তুমি একটা ভালো কাজেই কিন্তু এই সময়গুলোকে লাগিয়েছো। যেমন বেসরকারি সংস্থার কাজ ছেড়ে শিক্ষকতার যদি কেউ বেসরকারিতে কাজ করে এবং বেসরকারির অন্য কোনো কাজ করছো তুমি, সেই কাজ ছেড়ে তুমি কেন শিক্ষকতায় আসতে চাইছো, সেটা একটা কারণ জানতে চাওয়া হয় অনেক ক্ষেত্রে। যদি তুমি সরকারি সংস্থায় যুক্ত থাকো, যদি কোনো সরকারি সংস্থায় হয়তো বিএসকে করছো, বা হয়তো প্যারা টিচার করছো, বা অন্য কোনো পোস্টে জব করছো, তাহলে কেন সরকারি শিক্ষকতার পোস্টে আসতে চাইছো সেটা জানতে চাওয়া হবে। নিজের নাম, নিজের ব্লক, নিজের জেলা, নিজের পঞ্চায়েত, স্কুল কলেজ সম্পর্কিত তথ্য কিন্তু তোমার কাছে রাখতে হবে। মানে তুমি কোথা থেকে বিলং করো, সেই জায়গার বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান, বা সেখানকার বিভিন্ন ঐতিহাসিক না হোক, বিভিন্ন সাহিত্যিক যারা অলরেডি কোনো যদি মনীষী এসে থাকেন বা মনীষী সংক্রান্ত কোনো তথ্য থাকে বা তার লেখা, এগুলো তোমাকে কিন্তু জেনে রাখতে হবে। তুমি তোমার যে কলেজ পড়ছো সেই কলেজ সম্পর্কিত তথ্য জেনে রাখবে। কলেজ কত সালে স্থাপিত হয়েছে, ঠিক কোন জায়গায় অবস্থিত কলেজ, সেগুলো জানতে হবে। নিজের হবি, তোমার হবি যেটা তুমি করতে পছন্দ করো, যে তোমার হবি রয়েছে, সেখান থেকে অবশ্যই কিন্তু প্রশ্ন হবে। তুমি হয়তো বললে তোমার হবি হচ্ছে গার্ডেনিং বা বাচ্চাদের পড়ানো, যেটাই বললে সেই রিলেটেড কিন্তু তোমাকে হয়তো গার্ডেনিং যদি বলো তাহলে তোমাকে গাছ সংক্রান্ত অবশ্যই কিন্তু প্রশ্ন করা হবে। তো বিভিন্ন গাছেদের নাম বা সেগুলো কিন্তু জানতে হবে। তারপর হচ্ছে তোমার যে গ্র্যাজুয়েশন রয়েছে বা পোস্ট গ্র্যাজুয়েট করেছো যে বিষয়, সেই গ্র্যাজুয়েশন সংক্রান্ত, মানে হয়তো তুমি গ্র্যাজুয়েশন করেছো, স্নাতক করেছো তুমি হয়তো ইতিহাসে বা অন্য কোনো সাবজেক্টে, তাহলে তোমাকে ওই স্নাতকের বিষয় সংক্রান্ত একটু তোমাকে দেখে যেতে হবে, কারণ সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর প্রচুর। বেশ, তারপরে তোমাকে যেটা থাকতে হবে, তোমার শিক্ষক সুলভ গুণ। শিক্ষক সুলভ গুণ বলতে একজন শিক্ষকের কি কি গুণ থাকা দরকার, যার জন্য প্রার্থীর সেই গুণ আছে কি না সেইগুলো দেখা হয়। থাকলে তা কিভাবে প্রমাণ করা যাবে ইত্যাদি প্রশ্ন কিন্তু সর্বদাই থাকা যাবে। তোমাদেরকে বারবার আমি বলেছি আগের ভিডিওগুলোতে যে আদর্শ শিক্ষকের গুণাবলী, আদর্শ শিক্ষকের গুণাবলী তোমার মধ্যে রয়েছে কিনা সেইটাকে টেস্ট করা হয়, যাচাই করা হয়। তা তোমরা দেখে নেবে আদর্শ শিক্ষকের গুণাবলী কী কী রয়েছে। আগের ভিডিওতে আমরা 3-4টা ভিডিও আগে আলোচনা করেছি, সেই সংক্রান্তগুলো দেখে নেবে।
তো তোমার মধ্যে সেই আদর্শ শিক্ষকের গুণাবলী রয়েছে কিনা, এবং তোমার কথা বলা, তোমার চালচলন, তোমার বিহেভিয়ার, তোমার পোশাক, তোমার চুলের স্টাইল, সমস্ত কিছুই বলে দেবে যে তুমি শিক্ষক সুলভ আচরণ করছো কিনা। এবং কিভাবে এবং নেক্সট হচ্ছে শিশু মনস্তত্ত্ব। তোমাকে নেক্সট টেস্ট করা হবে শিশু মনস্তত্ত্ব। মানে তোমার মধ্যে একজন শিক্ষকের অন্যতম প্রধান কাজ হলো বিদ্যালয়ে কচিকাঁচা ছেলে মেয়েদের ক্লাস নেওয়া। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এবং ভালো ও কার্যকরী ক্লাস নেওয়ার জন্য শিশুদের সঙ্গে মিশতে হবে এবং তাদের মনের ভাব বোঝা কিন্তু খুব জরুরি। সুতরাং এই বিষয় সংক্রান্ত কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে, মানে শিশু মনতত্ত্ব সংক্রান্ত। অবশ্যই আমরা পরবর্তী ভিডিওগুলোতে শিশু মনতত্ত্ব সংক্রান্ত বেশ কিছু কিন্তু কোশ্চেন আলোচনা করব। তোমরা আশা করছি এই সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছো। নেক্সট হচ্ছে দেখো, মহিলা প্রার্থী যারা রয়েছে তাদের জন্য কিছু স্পেশালাইজেশন কোশ্চেন কিন্তু থাকবে, সেগুলো মনে রাখতে হবে। যেমন নারী ও নারী কল্যাণ সংক্রান্ত কিছু কিন্তু প্রশ্ন অবশ্যই হয়ে থাকে, যে নারী কল্যাণে দপ্তর কী, নারী কল্যাণ কীভাবে হয়েছে, সমস্ত নারীদের অবস্থান, ক্ষমতায়ন এবং মহিলা সংরক্ষণ প্রভৃতি বিষয়গুলোর উপর বৃহত্তর দৃষ্টিকোণ থেকে কিন্তু প্রশ্ন আসে। তাছাড়া চাকরিতে মহিলাদের কোন কোন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, এগুলো আমরা অলরেডি আগে ডিসকাশন করেছি, আবারও তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। তাছাড়া বাড়ি না অফিস, জীবনে কোনটা বেশি প্রাধান্য দেবে, এবং কিংবা প্রত্যন্ত গ্রামে চাকরি মিললে কি কি অসুবিধা হতে পারে, বা তুমি সেই চাকরিটা করতে পারবে কি না। তুমি প্রত্যন্ত গ্রামে তোমার বর হয়তো জব করে, তাহলে তুমি তোমার বাড়িতে একটা জব রয়েছে, তুমি আবার একটা কেন জব করবে, এই সংক্রান্ত মহিলাদেরকে কিন্তু ছোট ছোট জিনিসগুলোতে ফাঁসানোর চেষ্টা হয়। তো তুমি সেই জিনিসগুলো তোমাকে কিন্তু উদ্ধার হতে হবে, তোমাকে সেইভাবে প্রশ্নের উত্তর দিতে হবে যাতে তুমি সমস্ত কিছু এই সংক্রান্ত জিনিসগুলোকে সহজভাবে তুমি ট্যাকেল করতে পারো। প্লাস আমি এরপরে আবারও আলোচনা করব, বেশ কিছু কন্ট্রোভার্সাল কোশ্চেন করা হয়, সেই কন্ট্রোভার্সাল কোশ্চেনগুলোকেও কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। এর পরের ভিডিওতে আমরা 11 নম্বর ভিডিওতে ইন্টারভিউ রুম যেটা হবে, ইন্টারভিউ রুমের ক্ষেত্রে তোমাকে কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং কি কি নিয়ে যেতে হবে, সঙ্গে ক্যারি করবে, তোমার পোশাক আচ্ছাদ কেমন হবে, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নতে। এবার প্রশ্নতে যাওয়ার আগে তোমাদেরকে কিছু একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে প্রাথমিক টেট এবং এসএলএসটির জন্য আমরা অফলাইনে অলরেডি ব্যাচ স্টার্ট করে দিয়েছি। তো তোমরা যদি সেই ব্যাচে এনরোল করতে চাও তাহলে নিচে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নাও। আমাদের অফলাইন ক্লাস হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ক্যাম্পাস ব্রাঞ্চে, ঠিক আছে? তো চলো, আমাদের ফিজও খুব নমিনাল আছে, তোমরা প্রত্যেকেই জানো, এই নিয়ে কোনো বলার নেই। অফলাইন ক্লাস যারা করতে চাও তারা জয়েন করতে পারো। তো প্রথম আমরা যে কোশ্চেনটা আমাদের রাখা হয়েছে সেটা হচ্ছে কবিতা ও ছড়ার মধ্যে কি পার্থক্য, বা আদৌ কবিতা এবং ছড়ার মধ্যে কি কোনো পার্থক্য আছে, এটা জানতে চাওয়া হয়েছে। দেখো, যেমন তোমাকে আমি একটা যদি ছড়ার কথা বলি, ছোটোবেলার একটা ছড়ার কথা আমার মনে পড়ে গেলো। হাটিমা টিম টিম তারা মাঠে পাড়ে টিম, তাদের খাড়া দুটো সিং তারা হাটিমা টিম টিম। দেখো এখানে এই যে ছড়া, ছড়া কিন্তু প্রধানত মনে রাখতে হবে যেটা বাচ্চাদের জন্য লেখা হয়। ছড়ার লাইনে আন্ত মিল থাকে, ছড়ার প্রত্যেক লাইনে শেষে কিন্তু মিল থাকে। ছড়ার আসলে ভাবার্থ কোনো মিনিং নেই, বা কোনো মিনিং নেই। কবিতার কিন্তু আন্তমিল থাকা জরুরি না, কবিতাতে যে আন্তমিল থাকতে হবে এমন কোনো জরুরি না। ইংরেজি ভাষায় ছড়াকে বলা হয় ননসেন্স রাইমস, ননসেন্স রাইমস। পরবর্তী কোশ্চেন্স, যে ছাতিম গাছকে ব্ল্যাকবোর্ড ট্রি বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সিচুয়েশনাল বেসড একটা প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। দেখো, এইটার উত্তর তুমি যদি করতে চাও তাহলে তুমি দেখতে পাবে যে পশ্চিমবঙ্গে ছাতিম গাছ হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ। ছাতিম গাছকে ব্ল্যাকবোর্ড ট্রি বলার কারণ হলো এর নরম কাঠ দিয়ে পূর্বে ব্ল্যাকবোর্ড ও পেন্সিল তৈরি করা হতো। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালস্টোনিয়া স্কলারিস। স্কলারিস অংশটিও বিদ্যা কাল লেখাপড়ার সাথে সম্পর্কিত, মানে এই স্কলারিস শব্দটা তোমার বিদ্যার সাথেই বা পড়াশোনার সম্পর্কতেই সাথেই যুক্ত।
যা নামকরণের একটি কারণ হতে পারে বা নামকরণের একটি কারণ। স্কলার সাথে যেমন ধরে নাও যারা পিএইচডি করে তাদেরকে স্কলার বলা হয়, সেখান থেকে স্কলারিস কথাটা আমরা এডুকেশনের সাথে সরাসরিভাবে যুক্ত। পরবর্তী কোশ্চেন, যে বর্তমানে টিআইসি, টিচার ইনচার্জ, এই পদটির নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? টিআইসির বর্তমানে পদটির বর্তমান কি নাম টিআইসির? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে রিলেট করতে পারো এই কোশ্চেনটাকে, যে টিআইসির বর্তমান কি নাম। দেখো, প্রাথমিক বিদ্যালয়ে টিচার ইনচার্জ এর পরিবর্তে আম, আহ, পরিবর্ত পরিবর্তে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ইনচার্জ বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইনচার্জ ব্যবহার করা হবে। যদি প্রধান শিক্ষকের পদ শূন্য থাকে, মানে প্রধান শিক্ষক নেই সেই জায়গায়, তাহলে আমরা এতদিন দেখতাম টিআইসি চার্জে থাকতো বা টিআইসি সেই দায়িত্ব সামলাতো প্রধান শিক্ষকের বা প্রধান শিক্ষিকার। এবং পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর একটা বিজ্ঞপ্তি জারি করেছে, এবং এই নির্দেশিকায় সমস্ত সরকারি ও সরকার নিয়ন্ত্রিত স্কুলের জন্য চালু করা হয়েছে। কেন পরিবর্তন হচ্ছে? স্কুল শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে নিউ ইন্টিগ্রেটেড মডেল স্কুলগুলিতে আর কোনো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোনো থাকবে না। নতুন পদ কী হয়েছে? যখন কোনো স্কুলের প্রধান শিক্ষকের পদ খালি থাকে, তখন সেই শিক্ষক দায়িত্বপ্রাপ্ত হবেন, যে শিক্ষক দায়িত্বপ্রাপ্ত হবেন তাকে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইনচার্জ বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইনচার্জ যদি মহিলা হন তাহলে ডাকা হবে। কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? এই নিয়মটি পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি এবং সরকার নিয়ন্ত্রিত স্কুলের জন্য কিন্তু এটি নিয়মটি প্রযোজ্য। পরবর্তী কোশ্চেন, সহজ পাঠের যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে দেখবে তোমাদের ছবিগুলো সাদা কালো থাকে কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে কাউন্টার প্রশ্ন হওয়ার সম্ভাবনাও প্রবল। তার জন্য আমি পুরো উত্তরটাকে করে দিয়েছি যাতে কাউন্টার কোশ্চেনের জায়গা না থাকে। দেখো, নন্দলাল বসুর অঙ্কন করা রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের বইয়ের জন্য বিখ্যাত শিল্পী নন্দলাল বসু যে ছবিগুলি এঁকেছিলেন, যেগুলি ছিল সাদা কালো ছিল। এই ছবিগুলি বইয়ের অংশে হয়ে উঠেছে, পরবর্তীতে বিভিন্ন সংস্করণে ব্যবহৃত হয়ে থাকে। শৈল্পিক উদ্দেশ্য রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের বইয়ের ছবিগুলির মাধ্যমে লেখার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন। সাদা কালো ছবিগুলি শিশুদের কল্পনা শক্তিকে আরও বাড়িয়ে তুলত এবং ছবির উপর তাদের নিজস্ব রং করার সুযোগ দিত। এবং প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতা ও সরলতা রয়েছে। সেই সময়কার প্রযুক্তিতে রঙিন ছবি ব্যবহার করা সহজ ছিল না, এবং সাদা কালো ছবিগুলো একটি নির্দিষ্ট শৈল্পিক এনে দিত যা শিশুদের উপযোগী একটি বইয়ের জন্য উপযুক্ত ছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন শিক্ষকের সবচেয়ে কঠিন কাজ কী? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে, যে একজন শিক্ষকের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কী। দেখো, শিক্ষকের প্রধান যদি কাজ বলি, সেটা হচ্ছে একজন শিক্ষকের সবচেয়ে কঠিন কাজ হলো প্রতিটি শিশুর স্বতন্ত্রভাবে বোঝা এবং তাদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা দেওয়া। মানে তোমাকে এই কোশ্চেনটার আসার সম্ভাবনা খুব, যে একজন শিক্ষকের সবথেকে কঠিন কাজ কী। তুমি যে উত্তরটাই দাও সেই উত্তরে তোমাকে জানতে চাওয়া হবে যে তুমি কীভাবে ব্যাপারটাকে সামলাবে বা তোমার কাছে সবথেকে কঠিন কোনটা। তাহলে কী হবে? তাহলে যে প্রত্যেকটা ছেলেকে আমরা স্বতন্ত্রভাবে বোঝা ও তাদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা দেওয়া, যা কঠিন শিক্ষার্থীদের সাথে মোকাবিলা করা, যা এটা কিন্তু খুব টাফ, যে প্রত্যেকটা শিক্ষার্থীদের সাথে মোকাবিলা করা, তাদের মানসিক ও আচরণগত সমস্যাগুলি সমাধান করা, একই সাথে নতুন বাস্তবতার মুখোমুখি হওয়া এবং ব্যক্তি বৈষম্যকে সম্পদ হিসাবে গ্রহণ করা। যে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কিছু কিছু ডিফারেন্সেস থাকবে অবশ্যই, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে পার্থক্য থাকবে, কেউ হয়তো গায়ের রং সাদা, কারোর কালো। তো এই যে ডিফারেন্সিয়েস, মানে আমি শুধু হয়তো গায়ের রং থেকে বলছি, তাছাড়াও পড়াশোনা, মেরিট, সমস্ত কিছু দিক থেকেই কিন্তু সমস্ত স্টুডেন্টের ডিফারেন্ট থাকবে, কোনো দুটো স্টুডেন্টের মধ্যে কিন্তু সমান থাকবে না। এই যে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে ডিফারেন্সিয়েস থাকছে, এই ডিফারেন্সিয়েসটাকেই আমাকে ব্যক্তি বৈষম্যের সম্পদ হিসাবে গ্রহণ করতে হবে, তবেই আমি কিন্তু প্রপার ওয়েতে এডুকেশন তাদের মধ্যে দিতে পারবো। পরবর্তী কোশ্চেন জানতে চাওয়া হয়েছে, আপনি ক্লাসে পাঠদানে ব্যস্ত। সিচুয়েশনাল বেসড একটা কোশ্চেন। আপনি ক্লাসে কী করতে ব্যস্ত? পাঠদানে ব্যস্ত। হঠাৎ করে দেখলেন আপনার ক্লাসে একটি বাচ্চা
মাথা বাচ্চা মাথা ঘুরে পড়ে আছে, আপনি সেই অবস্থায় কি করবেন? এখানে একটা কোশ্চেনটা একটু ভুল আছে, মাথা ঘুরে পড়ে আছে, মাথা ঘুরে পড়ে আছে, এটা এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, মাথা ঘুরে পড়ে আছে। তো সেই মুহূর্তে আপনি কি করবেন? দেখো, শিক্ষক শিক্ষকের দ্রুত জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অ্যাজ এ শিক্ষক হিসাবে তাহলে তুমি কি করবে? প্রথমে জরুরি ব্যবস্থা নিতে হবে। প্রথমে দ্রুত ক্লাসটাকে থামিয়ে অন্যান্য ছাত্রদের শান্ত হতে বলবে এবং দ্রুত অসুস্থ শিশুদের কাছ থেকে আহ, অসুস্থ শিশুর কাছে যেতে হবে তোমাকে, এবং তারপর অবস্থা থেকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং দ্রুত কর্তৃপক্ষ ও জরুরি চিকিৎসার জন্য যোগাযোগ করতে হবে। দরকার পড়লে তুমি প্রাথমিক চিকিৎসার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই প্রাথমিক যে চিকিৎসা, জল দেওয়া বা মাথায় জল দেওয়া বা দেখা গেল অন্য কোনো প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হলে সেটা করতে হবে। না হলে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে বা এবং স্কুল কর্তৃপক্ষ মানে প্রধান শিক্ষক যিনি রয়েছেন তিনাকে বিষয়টি জানানো এবং তারপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া, এটা হবে তোমার কাজ। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করার জন্য আপনি প্রাথমিক বিদ্যালয়ে কি কি ব্যবস্থা গ্রহণ করবেন বা কি কি পালন কিভাবে করবেন? 5ই জুন, 5ই জুন যা তোমরা প্রত্যেকে জানো, 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। তো বিশ্ব পরিবেশ দিবস কীভাবে পালন করবে? দেখো, 5ই জুন বিশ্ব পরিবেশ দূষক দিবস পালন করার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে আপনি যে কাজগুলো করবেন তাহলে হচ্ছে সচেতনতামূলক বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করতে পারেন। যেমন পরিবেশ বিষয়ক ছবি আঁকা, বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার এবং গুরুত্ব নিয়ে আলোচনা করা। এছাড়াও প্রকৃতির সাথে শিশুদের সংযোগ স্থাপন এবং পরিবেশ কেন্দ্রিক খেলাধুলার আয়োজন করতে পারেন। পেঁয়াজের জ্ঞানীয় বিকাশের প্রি অপারেশনাল স্তরের ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য কী ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে বা হয়, বা কী ধরনের পদ্ধতি অবলম্বন করবেন? দেখো, পেঁয়াজের অপারেশনাল যে আমরা পেঁয়াজের যে জ্ঞানীয় বিকাশের প্রি অপারেশনাল স্তরের ছাত্রছাত্রীরা পড়ানোর জন্য কী তো পদ্ধতি? দেখো, পেঁয়াজের প্রি অপারেশনাল স্তরের 2 থেকে 7 বছরের তত্ত্ব শ্রেণীকক্ষে প্রয়োগ করার জন্য শিক্ষকদের উচিত প্রতীকী খেলা, গল্প বলা, বাস্তব জীবনের সমস্যাভিত্তিক কাজকে উৎসাহিত করা। কারণ এই বয়সে শিশুরা প্রতীক ব্যবহার করে ভাবতে থাকে এবং ভাষার বিকাশ শুরু করে। এই বয়সেই, এই যে 2 থেকে 7, এই বয়সে কিন্তু শিশুরা বিভিন্ন বিষয়ে ভাবতে শুরু করে এবং তাদেরকে এই সময়ে কী হবে? বিভিন্ন প্রতীক হিসাবে ব্যবহার করতে হবে। যেমন এই স্তরে অহংকেন্দ্রিকতা, ইকোসেন্ট্রিজম মানে তারা নিজেকে নিয়ে বেশি ভাবে, নিজেকে নিয়ে অহংকারী বেশি হয়ে যায়। সেন্ট্রেশন বা নিজের এককেন্দ্রিকতা, এটা বৈশিষ্ট্য, অর্থাৎ একমাত্র বৈশিষ্ট্যের উপর মনোযোগ দেওয়ার প্রবণতা থাকে, শুধু নিজের মতন নিজেকে নিয়ে তাদের প্রবণতা থাকে, যা শ্রেণীকক্ষে ব্যবহারিক এবং সহযোগিতামূলক কৌশল হিসাবে মোকাবিলা করা যেতে পারে। তো এই সময় কি বলা যেতে পারে? এই সময় গল্প বলা, ছড়া, সহজ নাটিকা ব্যবহার করে প্রতীকী চিন্তাভাবনার বিকাশ ঘটানো যেতে পারে। শিশুদের শিশুদের তাদের চিন্তা ও অনুভূতি প্রকাশ করার জন্য তাদের কথা বলার উৎসাহিত করুন। একটির বেশি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা বা ধাঁধাগুলো দিতে হবে, যাতে সে বিভিন্ন একটির উপর বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল না হয়ে থাকে। পেঁয়াজে এবং বাইকটস্কির গণিত শেখার ধারণা কি সেটা জানতে চাওয়া হয়েছে। দেখো, পেঁয়াজে বিশ্বাস করতেন যে শিশুরা গাণিতিকভাবে যুক্তি করার জন্য গাণিতিক কাঠামো এবং প্যাটার্ন ব্যবহার করেন। লিভ ভাইটস্কি বিশ্বাস করতেন যে শিক্ষার্থীরা তাদের চিন্তাভাবনা ব্যাখ্যা এবং প্রতিরক্ষা করে গণিত শেখে। এই গঠনবাদী ধারণাটি দাবি করে যে নতুন অর্থ তৈরি করার জন্য ধারণা এবং ধারণাগুলিকে সংযুক্ত করা শিক্ষার্থীদের গাণিতিক ভাষা এবং বোধগম্যতা শিখতে সাহায্য করে। এটা হচ্ছে ভাইটস্কির ধারণা। আজকে এই পর্যন্তই থাকলো, এই কটা কোশ্চেন নিয়ে আলোচনা হলো। জয় হিন্দ।